ঠাকুমার আমলের সিঁদুর কৌটো। আমরা নতুন বছরে অনেক ধরনের গোল সেট করি, তার মধ্যে যেগুলোকে আগলে রাখি তা হলো পুরনো যা কিছু স্মৃতি। আমাদের বাঙালি পরিবারে বিভিন্ন রকম রীতি থাকে, প্রচলন থাকে। এক এক রকম পরিবারের এক এক রকম নীতি, এক এক রকম রীতি। তেমনি যেমন বরিশালের বাঙালির এক রীতি, ঢাকা ময়মনসিংহ বাঙালির এক রীতি, আমরা যেমন চট্টগ্রামের, আমাদের আলাদা আলাদা রীতি। সব ধরনের রীতি রেওয়াজ নিয়েই আজকে আমাদের গল্প চলবে। আমি যেটা সাজাচ্ছি এটা বলতে পারেন বৈশাখের একটা প্ল্যাটার। এবার সেখানে অবধারিত ভাবে আমরা খেতাম গোল্ড স্পাইট, হ্যাঁ, আর থামস আপ। আচ্ছা, গোল্ড স্পাইট এখন আর পাওয়া যায় না, থামস আপও নতুন লেভেলিং এ এসেছে, সেই পুরনো থামস আপও নেই। আর একটা ছিল যে পয়লা বৈশাখের মেনু বলতে আমার ভীষণ প্রথমেই মনে পড়ে সাদা ভাত, কচি পাঁঠার ঝোল লেবু দিয়ে, হ্যাঁ, আর হচ্ছে সাদা ভাতে প্রথমে হচ্ছে গরম ভাতে ঘিয়ের সাথে যদি একটু তোপসে ফ্রাই হয় তাহলে তো মানে একদম জমেই গেল। আর আমার মেয়ে আবার খুব ভেটকি পাতুরি পছন্দ করে পয়লা বৈশাখে, এটা কোনোবার হয়, এবারও ভেবে রেখেছি করব ভেটকি পাতুরি। আর একটা জিনিসও আমার খুব মনে পড়ে, সেটাও আমাদের বাড়িতে পয়লা বৈশাখে কখনো মানে কোনোবার ধর সাদা ভাতের সঙ্গে মাটন হলো, কখনো বাসন্তী পোলাও তার সাথে মাটন কষা, মানে এই জিনিসগুলো যেন অবধারিত ভাবে আসে পয়লা বৈশাখের সঙ্গে। অনেকে আবার নিরামিষ খায় হয়তো, মানে যারা এদেশে বাড়িতে পুজো হয় তারা নিরামিষ হয়, আমাদের তো মানে আমরা হচ্ছে কি মানে একদম ভীষণ ভাবে আমিষ আসি। ওপার বাংলার তো, তাই জন্য আমরা মাছে ভাতে থাকতে বড় পছন্দ করি। মাছে ভাতে এবং এখন এক্সট্রা এডিশনাল হয়েছে মাংস ভাতে সবকিছু। আমি এটাই ভাবছিলাম যে অনেকদিন তাদের এত লোভনীয় সমস্ত আইটেমগুলো যখন বলছিল বা পদগুলো যখন বলছিল, মানে কি করে কন্ট্রোল করেছে, আমার তো ধীরে জল চলে আসছে দেখি তখনও মানে মানে কিভাবে যে বলছে। আচ্ছা, এবারে একটু আমরা বাঙাল বাড়ির রিচুয়াল, মানে বাঙাল ঘটি আমরা কোনো দ্বন্দ্বে যাবো না, বাট স্টিল বাঙাল বাড়ি একটু রিচুয়াল শুনবি। কারণ যেটা বললাম, ঢাকা বিক্রমপুরের এক এক রকম, চট্টগ্রামের এক এক রকম, এই রিচুয়ালগুলো বৈশাখ সংক্রান্ত কিছু যদি রীতি আলাদা হয় সেগুলো একটু শুনি। বৈশাখ সংক্রান্ত রীতি বাড়িতে পয়লা বৈশাখের দিন নিত্য যে ঠাকুর রয়েছে তাকে নতুন জামা পরিয়ে পুজো করা, ঠাকুরকে মিষ্টি বা একটু পায়েস বা একটু স্পেশাল কিছু দেওয়া, যেহেতু আমরাও স্পেশাল খাবো, নতুন জামা পরবো, ঠাকুরকেও সেজন্য একটু দেওয়া, এগুলোই। আর যেহেতু বাবার যে বিজনেস ছিল সেটা সেখানে পুজো হতো, আমরা সেই পুজোটাতেই বেশি ইনভলভ থাকতাম। কাজেই আলাদা করে বাড়িতে করে আর একটা জিনিস মনে পড়লো, জানিস তো, আলতা পরা।
আচ্ছা। হ্যাঁ, এটা আমি আমার মাকে দেখেছি। প্রত্যেক পয়লা বৈশাখে কিন্তু সকালবেলা স্নান করে মা আলতা পরতেন। মানে সেই যে মানে আলতা পরা পা দুটো কি যে সুন্দর লাগে দেখতে, এটা আজকালকার লোক তো ভাবতেই পারবে না, ভীষণভাবে ব্যাকডেটেড। তবে আজকাল আবার অনেক সিরিয়ালে দেখছি যে যেমন মেহেন্দি সেলিব্রেশন হয় নন বেঙ্গলিদের, সেটাকে রিপ্লেস করার জন্য আলতা উৎসব করছে। যাই হোক, তবু এই পুরোনো জিনিসগুলো ফিরে, হ্যাঁ, আলতা পরা ব্যাপারটা, আলতা পরা জিনিসটা আমার সত্যি খুব পছন্দের। আর বৃহস্পতিবার করে এমনিতেও মা প্রথমে পয়লা বৈশাখের দিন হ্যাঁ। রবীন্দ্রনাথের গান আমাদের সর্বাঙ্গীন, সবসময় আমাদের মনে প্রাণে জীবন জুড়ে থাকে। দেখা দে কারবার জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন, দেখা দেখাবার জন্মের প্রথম শুভক্ষণ। আচ্ছা সৃজিতা, তোর বাড়িতে পয়লা বৈশাখের দুপুরের খাওয়া দাওয়া বা পয়লা বৈশাখের বিশেষ কোনো রিচুয়ালস, মানে যেটা তুই এর আগে বললি কালীঘাটে পুজো দেওয়া ছাড়া, একদম বাড়ির ঘরোয়া রিচুয়ালস, এটা কি হয়? আচ্ছা, হয় আমাদের যেহেতু আমরা পয়লা বৈশাখের দিন মোটামুটি কেউ বাড়ি থাকি না, মা থাকে, তো মা পুজো এবং ওই দিন বর্ষবরণের বিভিন্ন রকম অনুষ্ঠান টিভিতে দেখানো হয়, মা তাই দেখে, সেটা এবিপি আনন্দেই হোক কিংবা অন্য চ্যানেলেই হোক, এসব দেখে। এবং আমরা ফিরে এসে ওই মানে রোদে তেতে পুড়ে ফিরে যখন আসি, তখন কিচ্ছু খেতে ভালো লাগে না এক্সেপ্ট দই বড়া। এবং ওই দই বড়াটাও মাই বানায় যত্ন করে, আগের দিন বানিয়ে রাখে আর ওই দিন আমাদেরকে সার্ভ করে। এবং এসে ফলে হচ্ছে আমাদের সব বাড়িতে বাড়িতে মিষ্টি বিতরণ, এবং তখন আর কি হই হই আনন্দ ব্যাপারটা শুরু হয়। আবার গল্প চলে যে কি কি করলাম সারাদিন, এই আপডেট দেওয়া, এই ব্যাপারটা আমাদের এখনো আছে, বাবা মাকে আপডেট দেওয়া। আচ্ছা, পয়লা বৈশাখ আসার ঠিক আগের দিন আমাদের, এটা হয়তো অনেক বাড়িতেই আছে, এক এক বাড়িতে এক এক রকম, কারোর বোধহয় মানে কাককে খেতে দেওয়ার উৎসব থাকে, কিছু থাকে। আমাদের যেমন ধরুন চৈত্র সংক্রান্তি সকালবেলা স্নান করে উঠেই গায়ে হলুদ মাখতে হয়, তারপর খেতে হয় 8 রকমের কড়াই, ওটাকে আমরা বলি 8 কড়াই। হ্যাঁ, সেটা বিভিন্ন রকমের ডাল, সেগুলোকে জাস্ট শুকনো খোলায় ভেজে চিড়ে মতন একটা এক ধরনের চাল, সেটা একমাত্র বাংলাদেশে পাওয়া যায়, আমরা পিসি এটা পাঠায় প্রত্যেক বাংলাদেশ থেকে। ওইটা খেতে হয় 8 কড়াই। ওর সাথে নিম পাতা থাকে। হ্যাঁ, নিম পাতাটা হচ্ছে যে বছরের শেষ দিন খাওয়া হয়, সব ভীষণ গরম, তো সেই হিট একটা ওয়েভ থেকে যাতে বাঁচার একটা সাইন্টিফিক রিজন হয়তো আছে, সব মিলে ওই 8 কড়াই খাওয়া হয়। 8 কড়াই খাওয়ার পরে দুপুরবেলা ওই দিন আমাদের সমস্ত ঠান্ডা ভাত খেতে হয়। আর যে তরকারি সেটা হচ্ছে 10 রকমের সবজি এবং 3 রকমের শাক, আর যত বনজ এবং দেশীয় সমস্ত সবজি পাওয়া যায়, আর তোমার যদি সেগুলো ফার্ম গ্রোন হয় তাতে খুবই ভালো। এই সব কিছু মিলে একটা ঘন্ট টাইপ তৈরি করা হয়, সেই ঘন্টটা আমাদের খেতে হয়। হ্যাঁ, এবং আমাদের যত আত্মীয় স্বজন পাড়ায় রয়েছে, এটা খুব ভালো একটা বেশ মেলবন্ধন লাগে যে প্রত্যেকের বাড়িতে এরকম বাটি বাটি গিয়ে দিয়ে আসি আর কি।
এর রিটার্নে কিন্তু অনেক কিছু আসে, যেমন পয়লা বৈশাখের নতুন জামা, নতুন গিফট, সাথে কিন্তু ওই বাটি করে কিছু না কিছু আসে আর কি, এক্সচেঞ্জ অফারে। আর যত আমাদের রিলেটিভ আছে, প্রত্যেক রিলেটিভের বাড়িতেই কিন্তু ঘন্ট যায়, সুতরাং আমরা তখন ডিফারেন্সিয়েট করতে পারি কার বাড়ির ঘন্টটা সব থেকে ভালো হয়েছে। এবং রাতের বেলা আর কোনো তরকারি হয় না, সব ধরনের বাড়ির ঘন্ট, সেই ঘন্ট দিয়ে ভাত মেখে খাওয়া হয়, সেটা দিনেও তাই রাতেও তাই। আর আমার ঠাকুমা এই রিচুয়ালটা করে থাকে চৈত্র মাসের ঠিক শেষ মাসটার 15 দিন আগে থেকে এবং বৈশাখ মাসের 15 দিন, টোটাল 1 মাস ধরে প্রত্যেক দিন বিকেল বেলায় উনি কুয়োতলায় গিয়ে কলা পাতার ওপরে ভাত তরকারি যা যা থাকে নিরামিষ খান, সেটাকে নিবেদন করেন। যতক্ষণ না একটি কাক বা কুকুর এসে সেটাকে এঁটো করছে ততক্ষণ কিন্তু উনি খান না। যদি সন্ধে 6টার মধ্যে কেউ এসে এঁটো না করে তখন আর কিছু করার থাকে না, তখন উনি জলকে নিবেদন করে সেই অন্নটা গ্রহণ করেন। এই একটা রিচুয়াল রয়েছে, বৈশাখ অবধি যা চলে এরকম। আমার একটা মনে পড়ছে যেটা আমাদের বাড়িতে হয় যে চৈত্র অবসানে মানে বাড়ির সমস্ত মানে বৈশাখ মাসের প্রথম রান্নাটা কিন্তু মানে ফ্রিজ পুরো পরিষ্কার হয়ে যাবে। মানে আগে তো ফ্রিজের কোনো কনসেপ্ট ছিল না, মানে চৈত্রের রান্না বৈশাখে আর খাওয়া হবে না, মানে বৈশাখে ওখানেই শেষ। আর চৈত্র মাসে আমরা কিন্তু মানে এই শেষ দিনটা চৈত্র অবসানের দিন বা চৈত্র সংক্রান্তি অবশ্যই কাঁচা আমের একটা ডাল, এটা কিন্তু মানে খুব খাওয়া হয় মোটামুটি। কাঁচা আমের ডাল, তার সঙ্গে মটর ডালের বড়া, মানে এটা খুব মানে লোভনীয় একটা কম্বিনেশন এটা হয়। এবং এটা অনেক সময় পয়লা বৈশাখের দিনেও হয়, মানে আফটার ঘি ভাত, তপসে ফ্রাই, তারপরে ডাল বড়া, তারপর মাংসের সাথে হয়তো পোলাও। মানে পয়লা বৈশাখ মানে একটা বিপুল ব্যাপার। সেটা এখনো পর্যন্ত আমার মনে হয় আমরা যতদিন আছি আমরা এটাকে টেনে নিয়ে যাব, কিন্তু আমার খুব সন্দেহ হয় আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে, তাদের কাছে পয়লা বৈশাখ খুব একটা কিছু গুরুত্ব রাখবে বলে আমার মনে হয় না। জেনারেশনের কাছে পয়লা বৈশাখের উদযাপন এক এক রকম, তাই জন্যই হয়তো এই ডিফারেন্সিয়েটটা। কিন্তু আমরা আশা রাখি যে আমরা যতদিন পারবো এবং যতজন মিলে পারবো এই পয়লা বৈশাখের যে একটা হিউজ ব্যাপার আমাদের মননে চিন্তনে, এই ব্যাপারটাকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব, বহন করতে পারবো। কারণ আফটার অল আমরা রক্তে বাঙালি, একদম রক্তে বাঙালি, মননে বাঙালি, চিন্তনে বাঙালি, মানে সর্বত্র বাঙালিয়ানায় ভরপুর। আজ আমাদের সাজ বাঙালিয়ানায় ভরপুর। আমার এই শাড়িটি শুধু বাংলাদেশ থেকেই আনা, এবং ভালো শাড়িটা, তাই একটা বাঙালির ছোঁয়া থাকে সবকিছুর মধ্যে। আমাদের খাওয়া দাওয়া বলো, আমাদের গান বলো, যতগুলো গান আমরা করলাম সবের মধ্যে ছোঁয়া। আর আমাদের গান মানে তো রবীন্দ্রসঙ্গীত সেখানে মানে থাকবেই, মানে সে পয়লা বৈশাখ থেকে শুরু করে সারা বছরের পরে চৈত্র অবসানেও আমরা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শেষ করি। রবীন্দ্রসঙ্গীত ছাড়া তো আমরা ভাবতেই পারি না। এইটা আমাদের এমন একটা রিচুয়াল বাঙালিদের মধ্যে, যেখানে জোর করে তুমি বাংলাতেই কথা বলো বা বাংলা রিচুয়ালটাই ফলো করো, এমন কিন্তু কোনো চাপিয়ে দেওয়া থাকে না। আমি খুব আশাবাদী যে আমাদের পরবর্তী প্রজন্ম বা ডিডলদের মতন ছোটরা যারা বৈশাখ কি আলাদা করে ডিফারেন্সিয়েট করতে এখনো অবধি পারে না, কারণ ওরা তো অনেকটাই ছোট, ওরা কিন্তু করতে পারবে। কারণ আশপাশে যদি আমরা এই বাংলা ব্যাপারটাকে, বাঙালিয়ানার যেটা রিচ হেরিটেজ বা রিচ কালচার, সেটাকে যদি নারিশ করি, তাহলে নিশ্চয়ই ওরাও আমাদের সঙ্গেই জিনিসটাকে ক্যারি ফরওয়ার্ড করবে।